নমস্কার। গতকালকে আবহাওয়ার এত পরিবর্তন হয়েছে কলকাতাতে এবং বিভিন্ন জেলাতেও হয়েছে, বিভিন্ন জায়গাতে দেখা গেছে। বিশেষ করে কলকাতাতে 5 মিনিটে তার মধ্যে 1 মিনিটে 38টা করে বজ্রপাত দেখা গেছে। প্রতি 1 মিনিটে 38টা করে বজ্রপাত, তাহলে 5 মিনিটে কতটা বজ্রপাত হয়েছে ভেবে দেখুন। সেটা ধর্মতলা, ময়দান এবং আশেপাশের চত্বরে সব জায়গাতেই কিন্তু এটা দেখা গেছে। আবহাওয়াবিদদের মধ্যে একটা ভয়াবহতা, যে এরকম পরিবেশের যে দুর্যোগ, এটা কিন্তু মানুষ নিজেই ডেকে আনছে নিজের কারণে। এখান থেকে বেরোনোর জন্য বিশেষ রকমভাবে একটা উপায় অন্তত বের করা উচিত, যে আবহাওয়ার এরকম জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এই জলবায়ুর পরিবর্তনের জন্য আমরা ভীষণভাবে দায়ী। যে আবহাওয়াবিদরা বলছেন যে সমুদ্রের জলীয় বাষ্প প্রবেশ করায় এরকমভাবে তার ফলে বারে বারে এরকম বজ্রপাত হচ্ছে। প্রচণ্ড জলীয় বাষ্প, দুপুরবেলা গরম হচ্ছিল বীভৎস, তারপরেই কিন্তু অনেক জায়গাতেই কিছু কিছু জায়গায় বজ্রপাত হয়েছে এবং নদিয়া, মালদা বা বীরভূমের জায়গায় বেশ কয়েকজন মারাও গেছে। তা এরকমভাবে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে প্রতিটা সময়ের মধ্যে, যত সময় এগিয়ে যাচ্ছে এটা বাড়ছে। তা এইটা কিন্তু কখনো বন্ধ হবে না, এটা বাড়তেই থাকবে ক্রমশ। জলবায়ুর পরিবর্তনের ফলে শুধু এই জলবায়ুর পরিবর্তন, আবার গতকালকে ভেনেজুয়েলাতে আবার একটা ঘটনা ঘটেছে, যে সেখানে দুবার একসাথে ভূমিকম্প হয়েছে। প্রথমে হয়েছিল প্রায় ওই 7.2, পরেরটা হয়েছিল 7.5। রিক্টার স্কেলে এইরকম ভয়াবহ 150 বছরের মধ্যে ভেনেজুয়েলাতে হয়নি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি পক্ষ থেকে জানা গেছে যে ওখানে 1000 মতো মানুষ মারা গেছে। কিন্তু যতদূর জানা যায়, যেভাবে বাড়ি ঘর বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, সবাই প্রায় ঘরের মধ্যেই ছিল। কোনো ব্যক্তি আবার খেলাধুলা করছিল, সেখান থেকে মাঠের ওই স্ট্রাকচার যদি না ভেঙে পড়ে, যে স্টেডিয়ামটা আছে, সেই জন্য মাঠের মধ্যে দর্শক প্রবেশ করে ফেলেছিল। বহু মানুষ মারা গেছে, বাড়ি ঘর দৌড় এবং গাড়ি কাঁপছিল ভয়ঙ্কর রকমভাবে। এরকমই ভূমিকম্প চীনে হয়েছিল প্রায় 1556 সালে একবার। তখন হয়েছিল প্রায় 7.9 মতো হয়েছিল। সেখানে তখন প্রায় 3.5 লাখ মতো লোক মারা গেছিল। তারপরে 1756 সালে একবার হয়েছিল, তখনও এরকমই প্রায় 2.5 লাখ মতো লোক মারা গেছিলো। 2004-এ হয়েছিল ইন্দোনেশিয়াতে, তখন 9.1, প্রায় 2.5 লক্ষ লোক মতো মারা গেছিলো। তাই এরকম ভয়াবহভাবে কিন্তু জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তার ফলে কিন্তু যে ভয়াবহভাবে যে আমাদের পরিবেশ সব ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভয়ানকভাবে এরকম বজ্রপাত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, এর জন্য মানুষই দায়ী। প্রত্যেকেই জানে, মানুষ প্রত্যেক দিন যেভাবে নিজেদের শহরকে, নিজের গ্রামকে এবং দেশ দখলের জন্য যেভাবে যুদ্ধ করছে, পরিবেশকে শেষ করে দেওয়ার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, যেহেতু কলকারখানা বিল্ডিং তুলছে ইললিগালভাবে। দেখেছেন তো, গতকালকেও দেখলেন, গত 2 দিন আগে তারাতলাতে একটা বড় গোডাউন, প্রায় 55,500 স্কোয়ার ফিট, সেখানে 43 কাঠা জমিতে সেখানে কিন্তু গোডাউন তৈরি করা হয়েছিল এবং সেটা খুব দুর্বল একটা জায়গা ছিল। সকাল থেকেই সেখানকার মাটি কাঁপছিল। সেটা কিন্তু ওখানকার কিছু মানুষ বুঝতে পেরেছে, কিন্তু লোহার স্ট্রাকচার যেহেতু পড়ে মারা গেছে, পড়ে তো অনেক লোক মারা গেছে, সবাই দেখেছেন। তাই এরকম ভয়াবহতা কিন্তু প্রতি সময় আমাদেরকে সেই জন্য সাবধান হতে হবে প্রত্যেকটা মানুষকে। বিশেষ করে মানুষ তো সাবধান হলে হবে না, প্রশাসন, সরকার এবং পৃথিবীর যত বড় বড় আমাদের প্রেসিডেন্ট আছে, মন্ত্রী আছে, সবাইকে একটা জোট হয়ে এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে তো আওয়াজ তুলতে হবে। না হলে কিন্তু এইটা ভয়াবহতা প্রতিটা সময়, পাহাড়ে পর্যন্ত ধস নামছে, অনেক মানুষ মারা গেছে। এই যে এত বজ্রপাত, এত কি বলবো, এতটাই বৃষ্টিও হয়েছে, পরিমাণে যে ভয়াবহতা, সেটা প্রত্যেকে দেখে অবাক হচ্ছে। আবহাওয়াবিদদের মতে এটা কিন্তু থামার জায়গা নেই, এটা কিন্তু ক্রমশ বাড়তেই থাকবে। এখানে একমাত্র উপায় আমি বলতে পারি যে একজন দুজন নয়, পাড়ায় প্রত্যেককেই এখানে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীর ওপরে রয়েছে,
তাই পৃথিবী যদি থাকে, পৃথিবী যদি ভালো থাকে, পৃথিবী যদি সুস্থ থাকে, তাহলে আপনি আপনার নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে এবং নিজের যাবতীয় কাজ সবই এই পৃথিবীর ওপর করতে হয়। তাহলে একে রক্ষা করা শুধু আমার বলে নয়, এটা জগতের প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের দরকার। কিন্তু আমরা বললেই শুধু হবে না, আমরা বলবো, আমরা হয়তো শেয়ার করবেন, হয়তো সাবস্ক্রাইব করে রেখে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এটা তো হবে, কিন্তু যারা সর্বস্তরে রয়েছে তাদের কথা শুনতে হবে। যেমন মন্ত্রী লেভেলে আছে, প্রেসিডেন্ট লেভেলে যারা রয়েছে, যারা বড় বড় মাথা, এদের প্রত্যেককে, প্রত্যেক সদস্যকে এবং তার নিচু স্তরের প্রত্যেকটা মানুষকে সতর্ক হতে হবে। তাদেরকে বলতে হবে যে আমরা বিশেষ করে যে মিটিং হবে, বিশেষ করে যে G7 হোক বা G5 হোক, যখনই কোনো বড় বড় মিটিং হবে, ভার্চুয়াল মিটিংয়ের মধ্যেও করতে পারে মাধ্যমে, যে পরিবেশকে রক্ষা করতে হবে। ওদিকে বরফ গলছে, ওদিকে জলবায়ুর সমুদ্র থেকে আসার ফলে এরকমভাবে যে দুর্যোগ আসতে থাকে, ভূমিকম্প যদি হয় ইন্দোনেশিয়ার মতো, এরকম ভয়াবহতা প্রতিনিয়ত হবে। কারণ ওদিকে ভেনেজুয়েলাতে দুটো প্লেটের মধ্যে রয়েছে, ভারতেরও দুটো প্লেটের মধ্যে রয়েছে, কখন এরকম হালকা সরে যাবে তখন বা ধাক্কা খাবে তখনই কিন্তু এরকমভাবে ভূমিকম্প হতে থাকে। তা সেই কারণের জন্য বিশেষ করে হিমালয়ের পাদদেশে আছে এটা আপনারা তো মানে এই ভয়টা সবসময় থেকেই যায় যে কখন হবে, যদি হয় ভয়ানকভাবে এটা ক্ষতিগ্রস্ত হবে। তা এই ভার্চুয়াল মিটিং এমন করতে হবে যে আমাদের প্রথমত প্লাস্টিক কারখানাগুলোকে উঠিয়ে দিতে হবে, প্লাস্টিক, থার্মোকল, এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। পলিউশান, যে ধোঁয়া বেরোচ্ছে মানে এত পরিমাণে, যে কোনো জায়গায় হয়তো দেখবেন কেউ হয়তো টায়ার টিউব জ্বালাচ্ছে, সেই সকল জায়গাগুলো থেকে শুরু করে অনেকে দেখবেন রাস্তাঘাটে অনেক কিছু জ্বালিয়ে দিচ্ছে, প্লাস্টিক পোড়াচ্ছে, কাগজ পোড়াচ্ছে, এটা পোড়াচ্ছে। তার ফলে যে ছোট ছোট এই ব্যাপারগুলোকে কিন্তু দেখতে হবে। প্লাস্টিক যখন মানুষের বাড়িতে প্রবেশ করছে, অনেকটা প্রত্যেকটা বাড়িতেই কম বেশি 1 কিলো, 2 কিলো, 5 কিলো, তারপরে যে কোনো রকম ড্রাই ফ্রুটস খাচ্ছে বা কোনো ধরুন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তার যে কী বলবো বোতলগুলো তারা জ্বালাচ্ছে না বুঝে। তারা জানেই না যে পরিবেশকে কী করে রক্ষা করতে হয়, পরিবেশকে কী করে বাঁচাতে হয়। সেই জন্য পুরো ছাঁকনির মতো করে সরকার, প্রশাসন এবং সর্বস্তরের যারা লিডার আছে তাদের প্রত্যেককে সজাগ হতে হবে, প্রত্যেকটা দেশের নেতা মন্ত্রীদেরও সজাগ হতে হবে যে আমাদের এই পৃথিবীটাকে বাঁচানোর জন্য বিশেষ করে যে প্লাস্টিক, বিশেষ করে তারপরে এই সব থার্মোকল, এই জাতীয় জিনিস জ্বলে যেতে কালো কালো ধোঁয়া বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ, এবং কলকারখানাগুলোকে যতটা পারা যায় বন্ধ করে দেওয়া যায়, যতটা না পারা যায় ততটাই রাখা, এবং প্রত্যেকের বাড়িতে যেন ক্যারি ব্যাগ যেন না দেওয়া হয়, এরকমভাবে আর কি। অনেক জায়গাতেই ক্যারি ব্যাগ দেওয়া হয়, মিষ্টির দোকান, জামা কাপড়, মুদিখানা, বাজারে, বিভিন্ন চত্বরে গেলেই কিন্তু আপনি ক্যারি ব্যাগ, সেই ক্যারি ব্যাগগুলো তো মানে কয়েক কোটি টন হবে যখন জড়ো হবে সারা পৃথিবীতে। তা তখন কি করবে? ওইগুলো তো জড়ো হয়ে তো সবাই কোনো না কোনো জায়গায় কাজে লাগাচ্ছে। তা সেইগুলো কিছু মানুষ হয়তো ওটা রিসাইকেলিং করে আবার ইউজ করছে, কিন্তু ওই যে রিসাইকেলিং যেগুলো হচ্ছে না, সেগুলো বাড়ির মানুষেরা কিন্তু নয় উনুনের মধ্যে দিয়ে দিচ্ছে, নয় জ্বালিয়ে দিচ্ছে। রাত্রিবেলা দেখবেন সন্ধে পরেই কেউ বিকেলবেলা, কেউ দুপুরবেলা দেখবেন দুর্গন্ধ বেরোচ্ছে রাস্তার আশেপাশে। তারপর নর্দমাগুলো তো বন্ধই হয়ে যাচ্ছে, তারপরে মাটির তলায় তো পুরো শেষ হয়ে যাচ্ছে একেবারে ওই প্লাস্টিকের স্তর পড়তে থার্মোকলে পড়তে। তারপরে খাবার ক্ষেত্রে যখন কোনো জায়গায় খাবার খাচ্ছে, থার্মোকলের প্লেট দিচ্ছে, আবার কাগজের প্লেটের মধ্যে ওপরে কোটিং লাগানো আছে প্লাস্টিকের, বা যখন চা খাচ্ছেন চায়ের ভেতরেও কোটিং দেওয়া আছে। এই যে ভয়াবহতা, ভয়ের একটা দিক, ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছে, সেখান থেকে যদি এখন থেকে যদি আমরা আমাদের সমাজকে যদি না ঠিকঠাকভাবে যদি পরিচালনা করতে পারি, না যদি নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে কিন্তু আমাদের পৃথিবী ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, নদীপথ ধ্বংস হবে, সমুদ্র ধ্বংস হবে, আমাদের পুকুর, নদী, নালা, রাস্তাঘাট, যে সকল বাড়ি হচ্ছে, বিল্ডিং হচ্ছে ইল্লিগালভাবে, সেইগুলো সব আস্তে আস্তে আমাদের এখানে প্রকৃতিকে ধ্বংস করে দেবে। তারপরে তো রয়েছে আমাদের প্রচণ্ড গরমে এসি চলছে সেইগুলোর জন্য। তা আস্তে আস্তে এবার কী করতে হবে, আরেকটা উদাহরণ, সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা মানুষকে সচল থাকতে হবে, কাজও করতে হবে, কিন্তু বেশ কিছু মানুষকে যারা যেখানে কাজ করছে তাদের পরিবারকে সেখানে শিফট করে দিন।
এই যে বারে বারে গাড়ি করে যাচ্ছে, কেউ বাইকে করে যাচ্ছে, কেউ ট্যাক্সি করে যাচ্ছে, কেউ বাসে করে যাচ্ছে, কেউ হয়তো বাসে যাচ্ছে, কেউ হয়তো ট্রেনে যাচ্ছে, কেউ হয়তো প্লেনে যাচ্ছে, তাকে যদি সেখানে তার পরিবার সহ যদি শিফট করে দেওয়া হয়, সেখানে স্কুল, কলেজ, হসপিটাল এবং তারা যেন পড়াশোনা করতে পারে, তাদের ছেলে মেয়ে, সেটাও দেখতে হবে, কারণ তাদের তো পড়াশোনার ক্ষতি হবে। এবং সব কিছু পরিকাঠামো থাকতে হবে, যাতে বারে বারে এই বাস যাতায়াত বা পেট্রোল আমাদের পুড়বে কম, বাসের চাকা ক্ষইবে কম, হ্যাঁ, তারপরে হচ্ছে টায়ার টিউব বাইক আলাদা আলাদা করে প্রত্যেকে চালাচ্ছে, তা প্রত্যেকেই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই সেই সকল কারণের জন্য আমাদের প্রত্যেককেই এইভাবে আমাদের নিজেদেরকে সতর্ক করতে হবে, আমাদের পৃথিবীকে সতর্ক করতে হবে। যেমন এক সময় তো আমাদের লকডাউন হয়েছিল, সেই লকডাউনে পৃথিবীতে এক ধরনের কলকারখানা বন্ধ ছিল, গাড়ি প্রত্যেকটা চাকাই বন্ধ ছিল, প্লেনের চাকাও পর্যন্ত বন্ধ ছিল। তখন প্রত্যেকে সুস্থ ছিল, পরিবেশ সুস্থ জায়গায় ছিল কিছুটা। তা সেই কারণের জন্য ওই সময়টার কথা ভাবুন, যাতে প্রত্যেকে ঘরে বসে যাতে ওয়ার্ক ফ্রম হোম করতে পারে, সেটা ব্যবস্থা করতে হবে। তাহলে ঘরের মানুষ ঘরে থাকলেও ঘরে খাচ্ছে এবং ঘর থেকে বেরোচ্ছে কম। এবং প্রত্যেকের ব্যাংকে যদি প্রতি মাসে মাসে যদি চেষ্টা করা যায়, যদি পৃথিবীকে বাঁচানোর জন্য, দেখুন এত কিছু করা হচ্ছে পৃথিবীতে, মানুষই তো ক্ষতি করছে, সেই জন্য মানুষকে বসিয়ে দিতে হবে এমনভাবে, মানে কাজ তো করবে, বসিয়ে দেবে মানে কি, প্রতি মাসে মাসে তার বাড়িতে ধরুন মাথা পিছু ধরুন 2,000 করে হোক, 3,000 করে হোক টাকা দেওয়া হচ্ছে, সেটা দেওয়া হবে। কিছু চাল ডাল দেওয়া হবে, যে তারা যেন ওই চিন্তা না করে যে আমরা যেন আমাদের চাকরি নেই বা কাজ নেই বলে আমাদের যেন অসুবিধে না হয়। এবারে কী হবে, এবার মানুষের যে টিভি মোবাইল এইগুলো খরচাও আস্তে আস্তে যদি কিছুটা কমিয়ে আনা যায় তাহলে সুবিধা হবে, বা চাল ডালের দাম কমিয়ে নিয়ে যায়, তাহলে কী হবে, মানুষ শান্ত থাকবে, পরিবেশ ভালো থাকবে। এবং তার সাথে সাথে তা এইভাবে আস্তে আস্তে যদি ধীর গতিতে যদি সব কিছু আস্তে আস্তে কমিয়ে আনা যায়, কলকারখানাগুলোকে যদি 1 মাসের মধ্যে যদি 4টে বা 6টা করে প্রত্যেক দিন ছুটি বা বাড়িয়ে একটু বাড়ানো, মানে প্রতি সপ্তাহে ধরুন 3টে করে ছুটি দেওয়া হলো, তাহলে কী হবে, কলকারখানা চলছে, দরকার আছে আমাদের, কিন্তু 3 দিন 4 দিন করে ছুটিতে গ্যাপ দিয়ে দিয়ে যদি যতটা পারা যায় সেইভাবে কথাবার্তা বলা একটু, আর যত কলকারখানা বাড়বে, যত পরিবেশে এরকম ভয়াবহতা বাড়বে, ততই কিন্তু এরকম ভয়ানক জায়গায় পৃথিবী ক্ষতিগ্রস্ত হতে থেকে আরও ক্ষতিগ্রস্ত হয়। পাহাড়ের উপর চাপ বাড়ছে, এত মানুষ যাচ্ছে ঘুরতে বেড়াতে, সেখানকার পরিকাঠামো পুরো এনভায়রনমেন্ট সব চেঞ্জ হয়ে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে, পাহাড় ওপর থেকে ধসে পড়ছে, কত জায়গায় মানুষ মারা যাচ্ছে। সেই জন্য আমাদের এই সকল যে বন্যা, খরা, তারপরে ভূমিকম্প হচ্ছে, প্রচণ্ড বাজ পড়ছে, এখান থেকে আমাদের বেরোনোর কোনো উপায় নেই। এই জন্য আমাদেরকে আস্তে আস্তে আমাদের পরিবেশকে পাল্টাতে হবে, নয়তো প্রচণ্ড বজ্রপাত, এরকম এত বৃষ্টি, খরা এরকম হতে হতে জীবনের কিন্তু ভয়ঙ্কর দিক এসে যাবে। সেই জন্য কিছু কলকারখানা মাঝে মধ্যে বন্ধ করে, গ্যাপ দিয়ে দিয়ে, সময় নিয়ে নিয়ে, গাড়ি যাতে কম চলে, প্রত্যেকটা মানুষ যত বাইরে বেরোবে তত সে কিন্তু ওই গাড়িতে উঠছে যাচ্ছে, যত গাড়ি চলছে, তা মানুষের অভাব থাকলে তখন তো বেরোয়, মানুষের তো অর্থের জন্যই, খাবারের জন্য, পেটের টানে, অসুস্থতার জন্য, সেই জন্য অসুস্থতার জন্য সেখানে হসপিটাল, নার্সিংহোম বিনা পয়সা সরকার দিচ্ছে, আর কয়েক মাস পরে হয়তো প্রত্যেকে হাতে পাবে। কিন্তু এই যে চিন্তাগুলো যদি দূর হয়ে যায়, মানুষ যদি পৃথিবীর ওপর যদি চাপ সৃষ্টি কম করে, প্লাস্টিক পোড়ানো বা পরিবেশকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা এবং সুন্দর করে জীবনযাপন করা, তাহলেই তো পৃথিবী একদিন সুন্দরভাবে চলতে পারবে। এই করেই আমাদের পৃথিবীকে ভালো রাখা যেতে পারে, এটা এক ধরনের প্রসেস হতে পারে, যদি সবাই মিলে এই পৃথিবীকে, যেমন আমরা বাস করছি, এটা আমাদের ছাদ, একে আমাদের রক্ষা করার জন্য আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে একে যত্ন করতে হবে, প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। শুধু আপনি করব, আর ছোটরা করবে না, বড়রা করবে না, মাঝারি করবে না, ওই 2-10 জন করলে হবে না, প্রত্যেকটা মানুষকে সচেতন করতে হবে। এই জন্য এক ধরনের ঘোষণা করতে হবে, বারে বারে টিভিতে, মোবাইলে, ফেসবুকে এগুলোকে খবরটা চালাতে হবে বিভিন্ন জায়গায়। এইভাবেই রক্ষা করা যেতে পারে আমার পৃথিবীকে, তাহলে কিন্তু সবাই একদিনকে কিছুটা হলেও ভালো থাকার জন্য নতুন করে পৃথিবীকে একটা সুস্থ জায়গায় আনা যেতে পারে কিছুটা। তাহলে আর বড় বলবে কম, এবং লোভ কমাতে হবে, লোভের থেকেই এই ভয়ঙ্কর বার্তাগুলো আসে। যুদ্ধ করছে ভয়ঙ্কর রকমভাবে, তাহলে কী হবে, যুদ্ধ করলে তো আমাদের
ভয়ানকভাবে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাবে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, ভয়ঙ্কর রকমভাবে ক্ষতিগ্রস্ত। সবাইকে কিন্তু একটা ঠান্ডা পরিস্থিতির জায়গায় যদি না আসে, ঠান্ডা না হলে কিন্তু এই জায়গা থেকে এখান থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে শান্ত মস্তিষ্কে প্রকৃতিকে বাঁচিয়ে রেখে সবাই এর ওপরে চলাফেরা করো। তাহলেই একমাত্র প্রকৃতি, গাছপালা, পশু পাখিকে যদি অত্যাচার করে সবই কিন্তু ধ্বংস হবে। তো আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এই ধরনের ভিডিও আসলে আপনাদের সঙ্গে অবশ্যই সামনে চলে আসবে এবং চ্যানেলটি সহজেই আপনাদের সঙ্গে থাকবে অনেক দিন পর্যন্ত। আজকের পর্যন্ত এই পর্যন্তই। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে বেরোবেন, রেইনকোট এবং ছাতা, বাইক যারা চালান হেলমেটটা নিয়ে বেরোবেন, কারণ রাস্তায় এখন ভয়াবহ যে ব্যাপারগুলো ঘটছে তার ফলে আপনাদেরকে গাছের তলায় দাঁড়াবেন না, আপনারা পারলে কোনো বিল্ডিংয়ের তলায় আশ্রয় নেবেন। এবং যদি কখনো এরকম বজ্রপাত হয় তাহলে নিজেকে যদি না বেরিয়ে আনতে পারেন তাহলে শুয়ে পড়ে আপনার হাতটাকে মুঠো করে মানে গুটিয়ে মাটির সাথে শুয়ে পড়তে হবে। তাহলে যদি একান্ত না বেরোতে পারেন সেখান থেকে, তাহলে আপনি সেখান থেকে, অনেকে চাষ করতে গিয়ে এমন এমন জায়গায় থাকে সেখান থেকে তো বেরোতে পারে না, সেই জন্য দাঁড়িয়ে থাকলে কিন্তু সরাসরি কিন্তু অ্যাটাক করবে। সেই জন্য যখন একদমই হাতে সময় নেই, কিচ্ছু করার নেই, তখন আপনার রেজিস্ট্যান্সের মতো পুরো মাটিতে হাঁটু পুরো জড়ো করে শরীরটাকে যত ছোটো করা যায় করে আপনার মাথাটাকে উল্টে পুরো ঢেকে রাখতে হবে যতটা পারা যায়। সেখান থেকে ধরুন আপনার সময় নেই অথচ বজ্রপাত হচ্ছে, বাঁচার জন্য এইটাই একমাত্র উপায়। আমার এখানে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন নিচে। এই রকম ধরনের ভিডিও অনেকগুলো দেওয়া আছে, আপনারা দেখলে আপনাদেরই সুবিধা হবে। এবং এই নিয়ে আলোচনা করেছি কারণ একজন ইলেকট্রিশিয়ান আছে যিনি বজ্রপাত নিয়ে আলোচনা করেছেন, কারণ উনি রেজিস্ট্যান্স সম্বন্ধে আরও বেশি আমার সাথে আলোচনা করেছেন। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।